মুক্তিযুদ্ধকে যারা দেখেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের অনেকেরই বয়স আজ ৭০-এর কোঠায়। একদিন হারিয়ে যাবে সাধারণ মানুষের কষ্ট, সংগ্রাম আর অপেক্ষার সেই দিনগুলোর কথা, যদি না তা সংরক্ষণ করা হয়। বেঁচে থাকুক সেই দিনগুলো প্রজন্ম থেকে প্রজন্মে সব বাঙালির মনের মণিকোঠায়। আজ আমরা শুনব প্রশান্ত কুমার রায়ের মুক্তিযুদ্ধের স্মৃতিগাথা। প্রশান্ত কুমার রায় ছিলেন পেশায় হোমিওপ্যাথিক চিকিৎসক। মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে আমি ক্লাস 10-এর ছাত্র ছিলাম। আমাদের বাড়িতে বেশ বড় একটা কাচারি ঘরের মতো ছিল। সেই ঘরে গ্রামের সাধারণ মানুষরা নিয়মিত আসতেন। এই জমায়েতটা ঠিক সেইভাবে আনুষ্ঠানিক সভার মতো ছিল না, তবে একসাথে বসার ফলে চিন্তাভাবনার একটা আদান প্রদান হতো। সেখানে আমার এক পিসতুতো দাদা ছিলেন, যিনি ন্যাপ মুজাফফর রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সেই সুবাদে আমাদের বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া বা হবিগঞ্জ এলাকার বামপন্থী নেতাদেরও বেশ যাতায়াত ছিল। আমাদের বড় ভাইরা, যারা সে সময়ে প্রগতিশীল রাজনীতির সাথে যুক্ত ছিলেন, তারা প্রায়ই আমাদের ডেকে নিয়ে মিছিলে নিয়ে যেতেন। এখনো মনে আছে সেই দুর্বৃত্ত ইয়াহিয়া খানের বিরুদ্ধে আমাদের বজ্রকণ্ঠের স্লোগান। আমরা একসাথে চলে যেতাম ঢাকা সিলেট মহাসড়কে। তখন অবশ্য এই হাইওয়েটি এখনকার মতো এত উন্নত ছিল না। এখানে ইসলামপুর নামে যে জায়গাটা আছে, একদিন সেখানে রাস্তাটি কেটে দেয়া হলো। আমাদের মতো অল্প বয়সী কিশোররাও তাতে হাত লাগিয়েছিলাম। এরপর ইলেকট্রিক লাইনের অ্যালুমিনিয়াম কয়েল এনে তার চারদিকে বেঁধে দেয়া হলো। এর মূল উদ্দেশ্য ছিল পাক হানাদার বাহিনী যাতে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের দিকে অগ্রসর না হতে পারে। এই আলোচিত ঘটনার কিছুদিন পরেই আমরা আগরতলা সীমান্ত দিয়ে ভারতে চলে যেতে বাধ্য হই। আসলে পরিস্থিতি তখন এতটাই অসহনীয় হয়ে উঠেছিল যে এখানে আর বাস করার মতো অবস্থা ছিল না। বিশেষ করে সংখ্যালঘুদের প্রতি তাদের অত্যাচার ছিল চিন্তার বাইরে। তবে দেশত্যাগের আগে আমাদের সেই কাছারি ঘরে গ্রামের মানুষরা একত্রিত হলেন। সেখানে হিন্দু, মুসলিম সব সম্প্রদায়ের মানুষরাই উপস্থিত ছিলেন। আসলে আমার বাবা স্থানীয় সমাজের সবার কাছে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব ছিলেন। এই আলোচনাতেই সিদ্ধান্ত হল, সামনেই যেহেতু বর্ডার, তাই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়াটাই এ মুহূর্তে ভালো হবে। তবে এক্ষেত্রে কেউ কারো দায়িত্ব নেবে না, যে যার সময় ও সুযোগ মতো দেশ ত্যাগ করবে। পরদিন ভোরেই আমাদের পরিবার যতটা সম্ভব মালপত্র নিয়ে ত্রিপুরার আগরতলার উদ্দেশ্যে যাত্রা করি। প্রাণ ভয়ে তখন সবার মধ্যেই ছুটোছুটির তারা। পায়ে হেঁটে সেই দীর্ঘ যাত্রার সীমাহীন শারীরিক কষ্ট কখনো ভুলব না। এখানে বলে রাখি, আমি তখন ছাত্রলীগের স্কুল কমিটিতে ছিলাম, আর তখন কিন্তু আমাদের স্কুলের কোনো নির্দিষ্ট ইউনিফর্ম ছিল না। আমরা চলে আসার 10 থেকে 12 দিন পরেই খবর পাই আমাদের প্রিয় বাসভূমিটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। এটা আমি বলছি এপ্রিলের শুরুর দিকের কথা। মুক্তিযুদ্ধ তখনও পুরোদমে শুরু হয়ে যায়নি। সেই সময়টাতে দেশ জুড়ে বিভিন্ন এলাকার তরুণ সম্প্রদায় যুদ্ধে যাবার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলছিল। নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মনে করাটা তখন বিশাল এক গর্বের ব্যাপার ছিল। মুক্তিযুদ্ধের 9টি মাস ছিল যেন এক বিভীষিকাময় কালো রাত্রি। তখন এখান থেকে যেন শরণার্থীর স্রোত যাচ্ছে ওপারে। নিজের দেশ ছেড়ে যাবার অবর্ণনীয় কষ্ট আমি সেই অল্প বয়সেই অনুভব করতে পেরেছিলাম। সীমান্ত পার হয়ে আমরা ত্রিপুরার যে গ্রামটায় আশ্রয় নিয়েছিলাম, তার নাম ছিল বেশ অদ্ভুত, কাতলামার। ভারতীয় সীমান্ত বাহিনী আমাদের সীমানা পার হতে কোনো বাধা দেয়নি। আমার মাসতুতো বোন সেই গ্রামে বাস করত। সেই সময়ে আমাদের পারিবারিক ব্যবসাটা ছিল চালের। তখনকার চালের বস্তাগুলো ছিল ঠিক 2.5 মণের। আমরা চলে যাবার কিছুদিন পর আমার দাদা মানে বড় ভাই সেখানে আসেন। তার সাথে ছিল এরকম 60 বস্তা নাগরাশাইল নামের উন্নত মানের চাল। সেই 6 মাইল দুর্গম রাস্তা সে পাড়ি দিয়েছিল এই বিশাল সব বস্তা মাথায় নিয়ে। ত্রিপুরার স্থানীয় অধিবাসীদের বলা হয় টিপরা। এরা ওই গ্রামের বিকেলের দিকে ছোটখাটো বাজারের মতো বসাত। সেখানে অন্যান্য সাধারণ সামগ্রী ছাড়াও তারা কলাপাতায় করে শূকর বা পাখির মাংসের মতো পাহাড়ি জিনিস বিক্রি করত। এখান থেকে যেসব শরণার্থী গিয়েছিলেন, তারাও কিছু একটা ব্যবসা করার উদ্যোগ নিতে যার যা আছে তাই নিয়ে বেচাকেনা শুরু করে দিলেন।
সেখানে চায়ের দোকান, পান সুপারি থেকে তামার জিনিসপত্র সবই ছিল। তখন সে এলাকায় ইলেকট্রিসিটি ছিল না। সন্ধ্যার পর হ্যারিকেনের আলোই ছিল ভরসা। আমরা যেখানে ছিলাম তার বেশ কাছেই ছিল মেলাঘর ট্রেনিং ক্যাম্প, যেখানে মুক্তিযোদ্ধাদের যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হচ্ছিল। সেখানকার তরুণ স্বপ্নবাজ মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের বেশ একটা যোগাযোগ ছিল। তারা আমাদের সেই একচোখা ইউনিপোলার দূরবীন দিয়েছিল, যাতে আমরা গাছে উঠে হানাদার বাহিনীর চলাফেরার উপর নজর রাখতে পারি। বয়স কম থাকায় আমাদের কিশোরের দল খুব উৎসাহ নিয়েই এই কাজটা করতাম। সে সময়ে আমাদের ক্ষুধা মেটাবার মূল উৎস ছিল ওই বালুকাময় এলাকার একমাত্র ফসল মিষ্টি আলু। সেই দুঃখ দুর্দশার দিনগুলোতে এটাই ছিল আমাদের কাছে যেন পিকনিকের আনন্দ। এরপর মাঝে মাঝে আমাদের সেই মেলাঘর ট্রেনিং ক্যাম্পেও নিয়ে যাওয়া হতো আগ্নেয়াস্ত্র সম্পর্কে কিছু সাধারণ ধারণা দেবার জন্য। আমাদের স্বাধীনতা যুদ্ধে চেকোস্লোভাকিয়া ছিল আমাদের পক্ষের বন্ধুপ্রতিম দেশ। মুক্তিযোদ্ধাদের লড়াই করার জন্য সেখান থেকেই আসত ZB-53 মেশিনগান। আমাদের সেই গ্রুপে 10 জনের মতো কিশোর ছিল। জরুরি পরিস্থিতিতে যাতে আমরাও ব্যবহার করতে পারি সেজন্য G3 রাইফেল, HE-36 হ্যান্ড গ্রেনেড বা ডেটোনেটরের বেসিক ধারণা আমাদেরও দিয়ে দেয়া হয়। তবে সম্মুখ যুদ্ধ বা অপারেশনে যাবার জন্য আমাদের কখনো বলা হয়নি। আমাদের কাজ ছিল শুধু পাক বাহিনীর অপতৎপরতা পর্যবেক্ষণ করা। সে সময়ে আমরা প্রায় সন্ধ্যাতেই মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা তাদের বীরত্বপূর্ণ অপারেশনের গল্প শুনতাম। তখন মুক্তিযোদ্ধাদের সবচেয়ে প্রচলিত পোশাক ছিল লুঙ্গি আর গেঞ্জি। হঠাৎ এক বিকেলে বাজারের কাছে পাকিস্তানি পোশাক পরা ডাকসাইটে চেহারার এক লোককে দেখতে পেলাম। তার কোমরে আবার একটা পিস্তলও গোঁজা ছিল। তাকে দেখে চারদিকে বেশ একটা শোরগোল পড়ে গেল যে পাঞ্জাবি আসছে। তার কাঁধের র্যাঙ্ক দেখেই অনেকেই বলল ইনি পাকিস্তানি ফৌজের একজন মেজর। তার সাথে কথা বলতে গিয়ে দেখা গেল তার সেই চোস্ত উর্দু আমরা কেউই বুঝতে পারছি না। তখন দ্রুত পাশের বিএসএফ ঘাঁটিতে খবর দেয়া হলো। তারা খবর পাওয়া মাত্র সদল বলে সেখানে চলে এলো। এরপর তারা এই পাকিস্তানি মেজরকে তাদের ঘাঁটিতে নিয়ে যায়। পরে আমরা খবর পেয়েছিলাম এই অফিসার আসলে বের হয়েছিল শরণার্থীদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করতে, কিন্তু নিজের অজান্তেই সে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। তবে বিএসএফ সদস্যরা তার সাথে জেনেভা কনভেনশন অনুযায়ী যথার্থ ব্যবহারই করেছিল। ত্রিপুরাতে মাস দুয়েক থাকার পর আমরা কলকাতা চলে যাওয়ায় স্থির করি। সে সময় আগরতলা থেকে কলকাতার কোনো ট্রেন ছিল না, তাই আমরা প্রথমে জিপে করে আগরতলা থেকে গেলাম করিমগঞ্জ। তারপর সেখান থেকে শাটল ট্রেনে করে আসামের নানা পার্বত্য এলাকা পার হয়ে পৌঁছালাম বর্ধমান। সেখানকার বিখ্যাত মিহিদানা আর লুচি খেয়ে মনে হলো অনেক দিন পর যেন ভালো কিছু খেলাম। মজার ব্যাপার হচ্ছে তখন ট্রেনের টিটি সাহেব টিকিট চেক করতে আসলে শুধু জয় বাংলা বললেই হতো। সেটাই ছিল আমাদের মতো দেশহারা শরণার্থীদের জন্য গ্রিন সিগন্যাল। কলকাতায় সেই অনিশ্চিত দিনগুলো পার হয়ে একদিন আমরা জানতে পারলাম দেশ অবশেষে স্বাধীন হয়ে গিয়েছে। এই অবিশ্বাস্য খুশির খবর শোনার পর আর পরদেশে পড়ে থাকার কোনো মানে হয় না। আমাদের পরিবারের 3 জন মিলে প্রথমে আসলাম দর্শনা স্টেশনে, তারপর সেখান থেকে গোয়ালন্দের ট্রেনের জন্য অন্তহীন অপেক্ষা। তবু সেই অপেক্ষাও ছিল এক অভূতপূর্ব আনন্দের। সেই ইট মাথায় নিয়ে রাত কাটানো কোনো কষ্টের মনে হয়নি। এরপর যখন ঢাকার ফুলবাড়িয়া স্টেশনে এসে নামলাম তখন নিজেকে যেন মনে হচ্ছিল রাজা বাদশার মতো। স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে নিতে পরম করুণাময়কে জানালাম আন্তরিক কৃতজ্ঞতা। জানি সামনে আছে যুদ্ধবিধ্বস্ত এক নতুন দেশের অনিশ্চিত যাত্রা। জানি আমাদের ঘরবাড়ি পুড়ে গেছে, ব্যবসা লুট হয়ে গেছে, হারিয়েছি কাছের স্বজন, কিন্তু এর বিনিময়ে পেয়েছি স্বাধীনতার লাল সূর্য। তাই হৃদয়ের অন্তঃস্থল থেকে বারবার বললাম, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা।